নমস্কার। আজ বৃহস্পতিবার। অসামান্য পত্রলেখিকা নিবেদিতা এই বই থেকে পড়া হচ্ছে নিবেদিতার চিঠি। জীবনব্রত। ভারতবর্ষে এসে নিবেদিতা শ্রী গুরুর নির্দেশিত কাজে অগ্রসর হন। 13ই নভেম্বর 1898-তে কালী পুজোর পুণ্য দিনে নিবেদিতার বালিকা বিদ্যালয়টির উদ্বোধন করেন স্বয়ং শ্রীমা সারদা দেবী। বিদ্যালয় শুরু করার কয়েক মাসের মধ্যেই নিবেদিতা দেখলেন যে পরিস্থিতি ক্রমেই কঠিন এবং প্রতিকূল হয়ে উঠছে। তীব্র অর্থাভাবের মধ্যে বাগবাজারের অতি সাধারণ অস্বাস্থ্যকর পল্লীতে ভগিনী নিবেদিতার একক সংগ্রামের কোনো তুলনা ছিল না। অন্যদিকে তিনি দেখেছিলেন নিরন্ন ভারতবাসীকে স্বাচ্ছন্দ্য ও সুখ সমৃদ্ধির প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের খ্রিস্টীয় সমাজ সক্রিয়। ব্রিটিশ শাসনের এই দিকটি নিবেদিতার অজ্ঞাত ছিল। স্বামীজি এই ব্যাপারে ব্যথিত এবং উদ্বিগ্ন, তিনিও মর্মাহত। ইতিমধ্যে কলকাতায় প্লেগ মহামারীর রূপ নিয়েছে। এই সংকটকালে স্বামীজির প্রেরণায় বিদেশিনী মার্গারেট এগিয়ে এসেছেন সেবা কাজে। পল্লীর দরিদ্র প্রতিবেশীদের সুখ দুঃখের অংশীদার হতে তাঁর প্রবল আগ্রহ। মঠ মিশনের শুভানুধ্যায়ী এবং নিজের বিশিষ্ট বান্ধবী মিসেস সারা বুলের কাছে লেখা প্রথম পত্রে নিবেদিতার কয়েকটি কথার আঁচড়ে ফুটিয়ে তুলেছেন প্রবল অন্তর্দ্বন্দ্ব। একদিকে তিনি এদেশের মানুষের সেবা এবং স্ত্রী শিক্ষার কাজে নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করতে ব্যাকুল, অন্যদিকে চরম আর্থিক অনটন। মনে আশঙ্কা হয়তো তাঁকেও স্বামীজি বিদ্যালয়ের কাজ স্থগিত রেখে ইউরোপে ফিরে যেতে বলবেন। সেই সঙ্গে নিবেদিতা এও লিখেছেন, মৃত্যুপথযাত্রী প্রাণপ্রতিম গুরুভাই যোগানন্দ স্বামীর সেবার উপযুক্ত ব্যবস্থা, নিজেদের ভগ্ন স্বাস্থ্য, মঠ মিশনের সর্বত্র আর্থিক সংকট ইত্যাদি বহু সমস্যা সত্ত্বেও স্বামীজির সমগ্র হৃদয় জুড়ে রয়েছে স্বদেশের উন্নতির আকাঙ্ক্ষা এবং পরিকল্পনা। এই পরের দুটি পত্র মিস ম্যাকলাউডকে লেখা। নিবেদিতার কয়েক শত পত্রের অধিকাংশই এঁকে লেখা। বলা বাহুল্য, পত্রগুলির বিষয়বস্তুর কেন্দ্রে ছিলেন স্বামীজি। এই পত্রের অন্যতম বৈশিষ্ট্য, এর মধ্য দিয়ে অসাধারণ ব্যক্তিত্বশালিনী নিবেদিতার অন্তরতম সত্তার পরিচয় পাওয়া যায়। আর পাওয়া যায় সমকালীন কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা, যা রামকৃষ্ণ মঠ মিশনের উল্লেখযোগ্য ইতিহাস। 1898-এর 25শে মার্চ দীক্ষাদানকালে স্বামীজি মার্গারেটের নাম দিয়েছিলেন নিবেদিতা। ঠিক তার 1 বছর পর তিনি নিবেদিতাকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। এই দিনটির একটি অন্তরঙ্গ বিবরণ পাই আমরা শেষোক্ত পত্রটিতে। এখানে পত্রটি লেখা হয়েছে 16 নম্বর বোসপাড়া লেন, বাগবাজার, কলকাতা। পত্রটি লেখা হয়েছে 6ই মার্চ 1899-তে, বুধবার সন্ধেবেলা। প্রিয় গ্র্যানি, কয়েক মিনিট আগে, না বোধহয় 1 ঘন্টা আগে, ভারত ও পৃথিবী সম্বন্ধে আমি এতটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে শুয়ে শুয়ে দ্য মাস্টার বিল্ডার এই বইখানা পড়তে শুরু করলাম এবং সেই সঙ্গে চায়ের অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এখন আমি সুরা পানে চাঙ্গা অসুরের মতো। 4-5 স্লাইস মোটা মোটা মাখন মাখানো পাউরুটির শক্তিতে আমি উঠে বসে এখন চিঠি লিখছি। স্বামীজি এখন নিজের মঠে আছেন, ফলে আমি যেন আমার বাবাকে ফিরে পেয়েছি, যাকে হারিয়েছিলাম তখন আমার বয়স 10 বছরও হয়নি। বাস্তবিকই তিনি এখন খুব শান্তিতে আছেন। আহা, কি শান্তি, মাধুর্য, শক্তি! ভারতবাসীকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার বিষয়টি নিয়ে স্বামীজি গতকাল নিজের মনের কথা বলেছেন বলে শুনেছি। এ কি সত্যি হতে পারে? মিশনারিরা নাকি যুক্ত মূলধন বা জয়েন্ট স্টক দিয়ে নতুন উদ্যমে কোম্পানি খুলছে, ইন্ডাস্ট্রিজ কিনছে, জোর করে সেই সব সংস্থার কর্মচারীদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করছে
এ কি কখনো সত্যি হতে পারে? উফ, কি ভয়ানক লজ্জার কথা! হে যীশু খ্রিস্ট, তোমার নাম নিয়ে কি কাণ্ডই না হচ্ছে! মাদাম রোলার কথা শুনলে নিশ্চয়ই এই কথাই বলতেন। শুনেছি গতকাল স্বামীজি শপথোক্তি করেছেন কিভাবে আমরা জনসাধারণের ধর্মান্তকরণ বন্ধ করতে পারি। অবশ্যই সব থেকে আগে প্রয়োজন আহারের সংস্থান। কেমন করে তা করব? তার এসব কথা শোনার পর অবশ্য তার সঙ্গে আমার দেখা হয়নি। এখন আমার কাছে ঠাকুরের কথার অর্থ টেনে স্বামীজির ওই ব্যাখ্যাটাই স্পষ্ট হচ্ছে, সব ধর্মই সত্য। একমাত্র এই বিশ্বাস ভারতবাসীকে ধর্মান্তর গ্রহণের গ্লানি থেকে বাঁচাতে পারে। তারা খ্রিস্টান হলেও আপত্তি নেই যদি তারা নিজের সবটাই বজায় রাখে আর পরিবর্তে দুমুঠো খেতে পায়, সেই সঙ্গে সহানুভূতি। কিন্তু সত্যি বলতে কি এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বেশ কিছু যুবককে উদ্দীপ্ত করতে পারি যারা জনকল্যাণ এবং মানবিকতার জন্য সর্বস্ব ত্যাগ করে সক্রিয়ভাবে সর্বত্র সম্য ভাব ছড়িয়ে দেবে। স্বামীজি আমায় বলেছিলেন কয়েকদিনের মধ্যেই বক্তৃতা দিতে হবে। সেজন্য যেসব শক্তি বর্তমান জগৎকে আলোড়িত করছে সেগুলো নিয়ে আমিও ভাবছি। বাগ্মিতার দ্বারাও কিছু কাজ হবে বলে মনে হচ্ছে। এইভাবে অনেক বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছানো যায়। কিছুক্ষণ পরে একটু আগে তাকে দেখলাম। তিনি বললেন, আমি এখন আবার কাজের মেজাজে ফিরে এসেছি। স্বামী শারদানন্দকে অর্থ সংগ্রহের জন্য বম্বে যেতে হবে। স্বামীজি নিজেই মঠের কাজ চালিয়ে নেবেন। সকলকেই বাইরে পাঠিয়ে দিচ্ছেন। কিছু ছেলেকে মাধুকরী করতে পাঠাবেন, কারণ তাদের ভরণ পোষণের ভার নেওয়া আর সম্ভব হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি স্বামীজির মনে ভয়ানক সংগ্রাম চলছে। যোগানন্দের অসুস্থতা এবং তার নিজের ভগ্ন স্বাস্থ্যের জন্য বাড়তি খরচের বোঝা ঘাড়ে পড়েছে। যোগানন্দ স্বামীর জন্য প্রতিদিন প্রায় 10 টাকা খরচ হচ্ছে। স্বামীজি বলছেন তিনি নিজে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, তার শিষ্যরাও সেই অপরিসীম কৃচ্ছতার মধ্যে দিয়ে যাক তা তিনি কখনোই চান না। মানুষ তৈরি করা তার ব্রত, কিন্তু তার ধারণা খাওয়া পড়া এবং একান্ত প্রয়োজনীয় অভাবগুলো মিটিয়ে দিলে কাজ আরও ভালোভাবে হবে। অপরিণত মনের পক্ষে অতিরিক্ত কঠোরতা ক্ষতিকারক। বুঝতে পারছি তাঁর এইসব কথা কতখানি সত্য, কত ভয়ঙ্করভাবে সত্য। এর আগে সপ্তাহে 2 দিন করে মঠে পড়াতে যেতাম। এখন খরচ কমানোর জন্য সপ্তাহে 1 দিন যাচ্ছি। ঘুরে ফিরে ভারত এবং ভারতের জনসাধারণের জন্য তিনি চিন্তা করেই যাচ্ছিলেন। তার মন বিভিন্ন দিকে এত দ্রুত ধাবমান হচ্ছিল যে আমি কদাচিৎ তার চিন্তার সঙ্গে তাল রাখতে পারছিলাম। অন্য সংস্থানের জন্য নতুন কী উপায় করা যায়, কীভাবেই বা কলোনি গড়ে উঠবে, মানুষ তৈরি করার প্রারম্ভিক শর্ত হিসাবে কিভাবে খাদ্যের ব্যবস্থা করা হবে, ভারতের প্রাচীন শিল্পগুলোর জন্য কী করে ইউরোপ এবং আমেরিকার বাজার তৈরি করা যাবে, কেমন করে অর্থ সংগ্রহ করে ব্যবসার গোপন কৌশলগুলো, ট্রেড সিক্রেটগুলো আয়ত্ত করে ব্যাপকভাবে তার প্রয়োগ করা সম্ভব হবে, এই সমস্ত অনেক কথা বলে যাচ্ছিলেন তিনি। আমি যেন স্বামীজি বা কারো জন্য উদ্বিগ্ন না হই। তোমার এই মিষ্টি নির্দেশ কী করে পালন করি বলো তো? আমি এখন বুঝতে পারছি যে আমার ভারতে থাকাটাই অন্যদের ওপর বোঝার মতো। ইউম তোমাকে সব কথা বলবে, আমার সামনে কি ভয়ানক ভবিষ্যৎ। কিন্তু কাজ থেকে সরে যাওয়া তো কাপুরুষতা। কথাটা স্বামী শারদানন্দের কাছে তুলেছিলাম। উত্তরে তিনি বললেন, হ্যাঁ, সেদিন স্বামীজি তোমার ইউরোপে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। শুনে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ভেবেছিলাম এদেশে আমার অনেক কাজ করার আছে, কিন্তু এখন আমি কিছুই জানি না। মনের মধ্যে সেই কথাগুলো উঠছে যা ইউমকে বলেছিলাম। সে কথা মাই বলতে পারেন, বৎস, আমাকে খুশি করার জন্য তোমার অনেক কিছু জানার দরকার নেই।
শুধু আমাকে একান্ত আপনার জেনে ভালোবেসো। টাকার প্রয়োজন অন্য কোনো কারণে নয়, প্রয়োজন স্বাধীনভাবে কাজ করার জন্য। যদি সমস্ত জগৎ একসঙ্গে ব্যক্তিগত অধিকারবোধ ছাড়তে পারত, নিজের জন্য কিছুই না রাখতে চাইতো, তাহলে আশ্চর্য এক নৈতিক বাতাবরণ মুহূর্তে সব কিছুকে বদলে দিত। যখন স্বামীজি আমার সঙ্গে কথা বলছিলেন, তখন নারী কণ্ঠের একটানা সুতীব্র বিলাপধ্বনি শুনতে পাচ্ছিলাম। মেয়েটি রাস্তার উল্টো দিকে একটা কুঁড়ে ঘরে থাকে। আমি তার কাছে ছুটে গেলাম, জড়িয়ে ধরে বললাম, আমার গুরুদেব অসুস্থ, তোমার ওই একটানা কান্না তাকে আরও কষ্ট দিচ্ছে। সেই প্রৌঢ়া মহিলাটি একবার শুধু মা মাগো বলে চুপ করে গেল। বহু বছর আগে তার যে ছেলেটি মারা গিয়েছিল, তারই জন্য এই বিলাপ। নিজের বলতে তার এইটুকুই পরিচয় ছিল যে সে একটি সন্তানের জননী। হায় রে, ছেলেটির মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আর কিছুই রইল না। আমার হৃদয় এদের জন্য কিছু করবে বলে কত না ব্যাকুল। যতক্ষণ আমি এখানে আছি যতটা পারি করব। যদি চলে যেতে হয় তাহলে আরও বেশি দরকার অল্প সময়ের মধ্যে যা কিছু করণীয় তা শেষ করার। তারপর কি হবে তা জানি না। আজ প্রথম একটি অনিচ্ছুক ছাত্রীকে ধরে বেঁধে আনতে পারলাম। শিক্ষয়িত্রী হিসাবে এটা আমার প্রথম সাফল্য। কদিন আগে মেয়েটি যখন স্কুলে এলো, তখন সে যেন এক ক্ষুদে শয়তান। আজও 3 বার ধস্তাধস্তির পর যখন স্কুলে পৌঁছলো, তখন দেখি সে খুশিতে ঝলমল করছে। আমি যে কি আনন্দ পেলাম! আমি তো প্রায় ধরেই নিয়েছিলাম যে এসব ডানপিটে মেয়েদের জয় করার কৌশলই আমি হারিয়ে ফেলেছি। আমার এই চিঠি কেবল নিজের স্বার্থে নয়। প্রিয় সারা, আমি বুঝতে পারছি এখানে আমার কাজকর্ম কেমন হচ্ছে তা জানার জন্য তুমিও উৎসুক। মনে হচ্ছে স্বামীজি শিগগির পাশ্চাত্যে চলে যাবেন। সব কিছু ঠিক তেমনই আছে যেমনটি তুমি দেখে গিয়েছ। ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন যে কোনো পরিবর্তন সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত। তবে প্রতিদিনই কিছু না কিছু সমস্যার সমাধান হচ্ছে। যা প্রয়োজন তা নিশ্চয়ই ঘটবে, এছাড়া আর কিছু ভাবতে পারছি না। একটা বড় ধাক্কা খেলাম। মিসেস কলস্টন আর আসবেন না জেনে। একসঙ্গে দুজন থাকলে অনেক কিছু সহজ হতো। যা হোক, তার নিজের জন্যই তিনি ক্রমে সুস্থ হয়ে উঠবেন, এই আশা রাখি। যদি অভয় আনন্দ, যে মার্কিন মহিলাকে স্বামীজি সন্ন্যাস দিয়েছিলেন, তিনি হঠাৎ এসে হাজির হন, তাহলে কলকাতায় তার বক্তৃতার অনেক সুযোগ রয়েছে। অভয়ানন্দ এসে পড়তে পারেন ভেবে স্বামীজি আতঙ্কিত। কারণ আমার ধারণা স্বামীজির সংশয় আছে যে সম্ভবত বেশি দিন সেই মহিলা অপরের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারবেন না। আরও ভয়, উনি রাজনৈতিক বিতর্ক বাঁধিয়ে বসবেন। তবে যদি আসেন, কাজের অভাব হবে না। বাস্তবিকই কলকাতায় এখন অনেক বড় বড় কাজ করার কিন্তু সময় এসেছে। একথা শুনে কি তোমার আনন্দ হচ্ছে না? তোমার সুন্দর চিঠিটার জন্য ধন্যবাদ। প্রিয় সারা, তোমার কাছে কত ভালোবাসা পেয়েছি, কত না কৃতজ্ঞ আমি তোমার কাছে। অথচ তুমি যখন এখানে এসেছিলে তখন সে ঋণ শোধ করার চেষ্টাই করিনি। এখন বোধহয় বড় বেশি দেরি হয়ে গেল। তবু তোমার ভালোবাসা যে আমি অনুভব করেছিলাম সে কথা জানানোর সময় কিন্তু এখনো চলে যায়নি। যখন আমাকে তুমি তোমার এই অবাধ্য সন্তান ভাবতে, তখনও কিন্তু আমি মনে মনে নিজের ব্যবহারে লজ্জিতই হতাম। তুমি যদি জানতে আমি তোমার কাছে যা পেয়েছি তা কতটা অন্তর থেকে গ্রহণ করেছি, তাহলে বুঝতে এখন আমি কি বলতে চাইছি। আমি খুব খুশি যে দিল্লি এবং আমার দেশ ওই ব্যাপারে অবশেষে তোমার মনকেও জয় করে নিয়েছে। সত্য নয় কি যে নিকলসন ভারতীয়দের এবং তাদের ভবিষ্যতের জন্য নিজের জীবন যতটা দিয়েছেন, ব্রিটিশ শাসক গোষ্ঠীর প্রাধান্যের জন্য ততটা নয়? সেদিন সন্ধ্যায় তার সমাধির কাছে সামনে বসে বুঝতে পারলাম যে তার জীবনটা যেন এক উত্তাল জোয়ারের ওপর দিয়ে ভেসে গেছে, হয়তো তার অজান্তেই। এখন মৃত্যুর জ্যোতির মধ্যে তিনি আমার চিন্তাকে সমর্থন করছেন।
স্বামী শারদানন্দ বললেন, 57 নম্বর রামকান্ত বোসলেনের গৃহস্বামী বইটি মানে নিকলসনের জীবনীটি কিনেছেন। জেনারেল প্যাটারসন আমাকে এক কপি পড়তে দিয়েছেন, সুতরাং এক্ষুনি আর কেনার দরকার নেই। শ্রীযুক্ত ঘোষ ইবসনের সাহিত্য পড়ে কত না আনন্দিত। তার ব্র্যান্ড নাটকটি ভালো লেগেছে। তারপর কোথা থেকে আমার জন্য একটি দ্য মাস্টার বিল্ডার এই বইটা কিনে এনেছেন। শতানন্দ আজকাল আর আমার কাছে আসে না। শ্রীযুক্ত ঘোষের প্রতি তার আগের ভালোবাসা ফিরে এসেছে। তুমি চলে যাওয়া অবধি সেই মন্দিরেই ফুল দিচ্ছে। এখন আমি এত ব্যস্ত যে এটা একরকম ভালোই হয়েছে। তার সময় মতন সে আবার ফিরে আসবে। প্রিয় গ্রানি, আমার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। এটি তোমার স্নেহের কন্যা মার্গারেট।